হ্যালো এভরিওয়ান, ক্লাস 10 এর স্টুডেন্টসরা এখন সব জায়গায় তোমরা আর কি মানে মানে যে কোনো জায়গায় গিয়েই তোমাদের টিচারদের কাছে দাবি কি পড়বো স্যার ম্যাম, কি পড়বো স্যার ম্যাম, সাজেশন সাজেশন সাজেশন, এটাই তোমরা এখন খুঁজছো। তো আমি তোমাদের রিয়া ম্যাম ক্লাস 10 এ সেকেন্ড সামেটিভের ইংলিশের সাজেশন নিয়ে চলে এসেছি। তো চলো আমরা প্রথমেই দেখে নেব যে বেশি সময় তোমাদের প্রথমত একদমই নেব না, সাজেশন যখন বলছি একদম সেখানেই চলে আসি। তো তোমরা জানো যে তোমাদের সেকেন্ড সামেটিভে ইংলিশে রয়েছে দুটো পোয়েম, মাই ওন ট্রু ফ্যামিলি, সি ফিভার, এবং তার সঙ্গে রয়েছে একটা টেক্সট স্টোরি, আওয়ার রান অ্যাওয়ে কাইট। প্রথমত যে জিনিসটা একদম তোমাকে করতেই হবে, যেটা স্কিপ করা যাবে না, সেটা হচ্ছে মাই ওন ট্রু ফ্যামিলি। এই নামটা প্রপার ওয়েতে কে লিখেছেন? টেড হিউজ। সি ফিভার প্রপার স্পেলিং এর সঙ্গে কে লিখেছেন? জন মেসফিল্ড স্যার। এবং আওয়ার রান অ্যাওয়ে কাইট কে লিখেছেন? লুসি মড মন্টগোমারি। তাহলে এই তিনটে নাম তোমাকে আগে একদম ভালোভাবে প্রিপেয়ার করে নিতে হবে, একদম কোনো রকম যেন মিস্টেক এখানে না হয়, এটাই হচ্ছে তোমার প্রাথমিক কর্তব্য। দেন আমরা যদি চলে আসি মাই ওন ট্রু ফ্যামিলির ক্ষেত্রে, প্রথমত পুরো কবিতাটা লাইন বাই লাইন, ওয়ার্ড বাই ওয়ার্ড পড়বে, পড়ার কোনো বিকল্প নেই। ছোট্ট কবিতা, ওয়ার্ডের মানেগুলো যদি তুমি জেনে দেখো তাহলে তুমি অবশ্যই নিজে থেকে অ্যান্সার করে আসতে পারবে প্রত্যেকটার। বিশেষ করে মাই ওন ট্রু ফ্যামিলি এবং সি ফিভারের কবিতাটা একবার অন্তত তুমি লাইন বাই লাইন, ওয়ার্ড বাই ওয়ার্ড পড়ে নাও, যাতে সেখানের কঠিন ওয়ার্ডের মানেগুলো তোমার কাছে ক্লিয়ার থাকে। ওকে, এইবার চলে আসি একটু সাজেশন ভিত্তিক কথাবার্তায়। তো মাই ওন ট্রু ফ্যামিলি কবির নাম পড়তে হবে, সেটা তো প্রথমেই বললাম। থিমটা তোমরা সবাই জানো। তো এখান থেকে বেশ কিছু লাইনস আমি রেখেছি বা ফ্রেজ রেখেছি যেগুলোর ওপর তোমাকে একটু এক্সট্রা গুরুত্ব দিতে হবে। যেমন দ্য পোয়েট ওয়াজ লুকিং ফর এ, কবি কি খুঁজছিলেন? বারবার এই প্রশ্নটা তোমরা দেখবে, স্ট্যাগ বা মেল ডিয়ার। দ্য পোয়েট ওয়াজ টাইড টু এ, কিসের সঙ্গে বাধা ছিল? স্টেকের সঙ্গে বাধা ছিল। নবলি মিনস, এই যে ওয়ার্ডটার মানে কি? আনস্টেডি। দ্য ওম্যান হুম দ্য পোয়েট মেট ওয়াজ, যে মহিলার সঙ্গে তার দেখা হয়েছিল, তার যে কন্ডিশনটা ছিল সেটা ডিসক্রাইব করতে বলা হবে। এবং এই যে ট্রাইবরা এসে তাকে কি বলেছিল, যে তারা নিজের ওন ট্রু ফ্যামিলি, ইউ ডু নট ব্লিঙ্ক অ্যান আই, উই আর চপ ডাউন, উই আর টর্ন আপ, এই লাইনগুলোর ওপর ফোকাস করবে। সো এখানে দেখে নাও, দ্য ওক ট্রিজ থ্রেটেন দ্য ন্যারেটর উইথ, কি দেখিয়ে ভয় দেখিয়েছিল? যে ডেথ। এবং ক্যাকল, ক্যাকল মানে কি? এবং যখন ক্যাকল করলো তখন কবি কি? কোয়েক, কাঁপতে লাগলো। হোয়াট উড দ্য ন্যারেটর হ্যাভ টু প্রমিস, ন্যারেটরকে কি প্রমিস করতে হবে? ইউ ডু নট ব্লিঙ্ক অ্যান আই, এই লাইনটার ওপরে ফোকাস করবে। নেক্সট, এইগুলো ছিল তোমার মোটামুটি মাই ওন ট্রু ফ্যামিলির থেকে এই লাইনগুলোর ওপর বেশি জোর দেবে। অর্থাৎ ওই যে ট্রাইবরা এসে তাকে কি বলল, এবং যদি না সে প্রমিস করে তার কি হবে? ড্রিম দ্যাট অল্টার্ড মি, কোন স্বপ্ন যেটা তাকে পরিবর্তন করেছিল। ঠিক আছে, এই জিনিসগুলো, ওল্ড ওম্যানের ডেসক্রিপশনটা, এই জিনিসগুলোর ওপর একটু এক্সট্রা গুরুত্ব দেবে। নেক্সট চলে আসছি আওয়ার রান অ্যাওয়ে কাইট। আওয়ার রান অ্যাওয়ে কাইটের থেকে যেটা বলবো, ন্যারেটরকে, ন্যারেটরকে এটা হচ্ছে তোমার মনে রাখতে হবে। ন্যারেটর কিন্তু ফিলিপ্পা, তাহলে ফিলিপ্পা, ডিক, এইটা মনে রাখবে। তাদের কাজিন কারা ছিল এটা তোমাকে, ফিলিপ্পা অ্যান্ড ক্লড, সরি ফিলিপ্পা অ্যান্ড ক্লড, এটা মনে রাখতে হবে। ফিলিপ্পার বয়স কত, ক্লডের বয়স কত, তাদের মধ্যে কত বছরের গ্যাপ, এটা মনে রাখতে হবে। ডিক অ্যান্ড মিমি, এরা কারা? আন্ট এস্থার কে, আন্ট এস্থার কেন টার্ন পেল হয়ে গেছিল, এবং আরও কিছু ইম্পর্টেন্ট লাইন এখান থেকে তোমাদের জন্য রেখেছি। দেখো, পড়ার কোনো বিকল্প নেই, সিন তোমাদের দেওয়া থাকবে, সেখান থেকে খুঁজে খুঁজেই তোমাদের লিখতে হবে। তবু মোস্ট ইম্পর্টেন্ট কিছু লাইন্স এখানে আমি তোমাদের জন্য রেখেছি। দ্য পোয়েট
ডিক অ্যান্ড মিমি ডিসকভার দ্য কাইট ওয়ান, কোথায় ঘুড়িটা ডিসকভার করেছিল? বিগ হাফ মুন কিসের নাম? তারা কোন টাইমে তারা বিগ হাফ মুন আইল্যান্ড থেকে মেইনল্যান্ডে শিফট করতো? কেন শিফট করতো? বিগ হাফ মুন লুকড লাভলি ডিউরিং দ্য ন্যারেটর ফেল ওভার দ্য, কিসের ওপর পড়ে গেছিল? আ লেটার কেম ফর ফাদার আফটার আ, কতদিন পরে লেটার এসেছিল? টু প্লে শিপরেকড ম্যারিনার্স ক্লড ইউজ টু গো, ক্লড কোথায় যেত? ক্লড লার্ন টু মেক কাইটস ফ্রম, কার কাছ থেকে ঘুড়ি ওড়ানো শিখেছিল? Why did people feel pity for them, লোকজনরা কেন তাদের প্রতি করুণা দেখাতো? When did the family moved over to the mainland, এটা তো তোমাদের আগেই বললাম। Why did the narrator and Claude want someone to play with them, কেন চাইতো এই যে পাইরেট কেপসের মতন খেলা তাদের জন্য, কিন্তু মানে শুধুমাত্র দুজন মিলেই পাইরেট কেপসের মতন খেলা কিন্তু একটু অসুবিধাজনক। কিন্তু তারা আবার পরে এটাও বলেছিল যখন তারা আর কি মেইনল্যান্ডে যেত তখন কিন্তু সেখানের বাচ্চাদের সঙ্গে তাদের কিন্তু ঝগড়া হতো, রাইট? Why did Aunt Esther turn pale, এটাও আমাদের বললাম। এই যে ন্যারেটরের বাবার তার ভাইয়ের সঙ্গে ঝগড়া হয়েছিল, দিয়ে ঝগড়া করে বাড়ি ছেড়ে চলে এসেছিলেন এবং পরে যখন তিনি গেছিলেন ভাই মারা গেছিলেন এবং তার বোনকে খুঁজে পান না, এই জিনিসটা একটু ভালো করে পড়বে। অর্থাৎ quarreled with his brother and left home, এই জায়গাটা ভালো করে দেখবে। ডেকোরেশন অফ দ্য কাইটস, কাইটসের ডেকোরেশনটা দুবার দু রকমের ডেকোরেশন। এক হচ্ছে তোমার গোল্ড টিনসেল স্টার্স, ওই ডেকোরেশনটা পড়বে। আরেকটা হচ্ছে পরে তারা যখন আর কি ঘুড়ি ওড়াবে, ঠিক আছে, তখন ওই লেটার দিয়ে প্যাচড করলো, এটাও কিন্তু পড়বে। তাহলে এই জিনিসগুলোর ওপর ফোকাস করবে। এক্সট্রা যেটা বললাম একটু আগে, ন্যারেটার কিন্তু ফিলিপ্পা, ক্লড, মিমি, ডিক, আন্ট এস্থার, এই ক্যারেক্টারগুলো সম্পর্কে আইডিয়া রাখবে এবং এইগুলোই মোটামুটি এখান থেকে একদম মোস্ট ইম্পর্টেন্ট যদি লাইন্স বলি বা ফ্রেজ বলি সেগুলো। এবং পড়ার কোনো বিকল্প নেই। টেক্সট সিনের ক্ষেত্রে চিন্তা করো না, সিন দেওয়া থাকবে, খুঁজে খুঁজে সমস্ত অ্যান্সার কিন্তু পেয়ে যাবে। তো এরপর চলে আসছি সি ফিভারে। সি ফিভারের ক্ষেত্রেও সেম, জন মেসফিল্ড নামটা ভালো করে পড়বে। সি ফিভার বলতে আমরা কি বুঝি এটা তোমাকে মনে রাখতে হবে। আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেইন, এখানে কেন এগেইন কথাটা আবারও বলা হয়েছে? হোয়াট কাইন্ড অফ ডে ডাজ দ্য পোয়েট প্রেফার সেইলিং, সেইলিং এর জন্য কিরকম ডে প্রেফার করছে। হোয়াট ডাজ দ্য পোয়েট হেয়ার ফ্রম এ ফেলোর ওভার, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, ফেলোর ওভারের কাছ থেকে কি শুনতে চান। হুজ লাইফ ডাজ দ্য পোয়েট উইশ ফর, কবি কিরকম একটা জীবন চান। দ্য কল দ্যাট ক্যান নট বি ডিনাইড, যে ডাককে উপেক্ষা করা যায় না, এই লাইনগুলোর ওপর এক্সট্রা ফোকাস দেবে। ডাকটা কেমন ছিল এটা নিয়ে বারবার প্রশ্ন আসে, যে ডাকটা কিন্তু ছিল ওয়াইল্ড অ্যান্ড ক্লিয়ার। টু বি গাইডেড অন দ্য রাইট ডিরেকশন, যে রাইট ডিরেকশনে যাওয়ার জন্য তার কি দরকার, একটা স্টার দরকার যেটা তাকে সঠিক ডিরেকশনে নিয়ে যাবে। এই লাইনগুলো বা এই ফ্রেজগুলোর ওপর এক্সট্রা গুরুত্ব দেবে। এবং যেটা বললাম আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেইন, কেন এগেইন বলা হয়েছে। তাহলে এইগুলোই রইলো, এই ভ্যাগ্র্যান্ট, জিপসি লাইফ, ফেলোর ওভার, স্টার, ওয়াইল্ড অ্যান্ড ক্লিয়ার কল, রানিং টাইড, এই জিনিসগুলোর ওপর এক্সট্রা ফোকাস দেবে। মেইনলি কবিতাটা তুমি অবশ্যই একবার পড়ে নিও, তাহলেই দেখবে কোনো অসুবিধা হচ্ছে না। এইবার মোস্ট যেটা ডিফিকাল্ট পার্ট তোমাদের জন্য চিন্তার, সেটা হচ্ছে ম্যাম রাইটিং। দেখো রাইটিং এটা তো ফাইনালের এক্সামের ক্ষেত্রে যদি হয় তাহলে আমাদের বলাটা অনেকটা সোজা হয়ে যায়, বাট স্কুল টু স্কুল রাইটিং ভ্যারি করে। তবুও যে রাইটিংগুলো মোস্ট কমন বা যে টাইপের রাইটিংসগুলো তোমাকে অবশ্যই দেখে রাখতে হবে, সেটার মধ্যে কি আসছে, লেটার রাইটিং তো আসছেই। লেটার রাইটিং তোমরা সবাই জানো, সেটাতে আমি পরে আসছি। তো রিপোর্ট রাইটিং দু ধরনের হয়, তো দু ধরনের রিপোর্ট রাইটিংই তোমরা করবে। বিশেষ করে যদিও মাধ্যমিকে কয়েক বছর ধরেই কিন্তু আমরা নিউজ পেপার রিপোর্ট দেখছি, এবং এবছরও তোমার এই যে প্লেন ক্রাশ এটা নিয়েও একটু দেখে রেখো। অ্যাক্সিডেন্টাল রিপোর্ট, বেসিক্যালি আমি বলতে চাইছি অ্যাক্সিডেন্টাল রিপোর্টগুলো একটু নিজেরা লিখে প্র্যাকটিস করো। ডিভাস্টেটিং ফ্লাড, বন্যা হয়েছে, এর পাশাপাশি অ্যাক্সিডেন্টাল রিপোর্ট, ফ্লাড এই ধরনের বাদ দিয়েও স্কুল রিপোর্ট আসতে পারে। স্কুলের অ্যানুয়াল প্রাইজ ডে, প্রাইজ গিভিং সেরেমনি, এই জিনিসগুলো দেখো। বিশেষ করে এই অ্যাক্সিডেন্টাল এই জিনিসগুলোর ওপর এক্সট্রা ফোকাস করো।
দেন চলে আসবো নোটিশ রাইটিং। নোটিশ রাইটিংয়ে ট্রি প্লান্টেশন, ব্লাড ডোনেশন, আইসাইট ক্যাম্প, এই জিনিসগুলো দেখো। তাহলে মেইনলি আমি বলবো বেশি এক্সট্রা ফোকাস দিতে রিপোর্ট রাইটিং এর ক্ষেত্রে, এবং লেটার রাইটিং তো তোমরা জানোই। এরপর প্যারাগ্রাফ, প্যারাগ্রাফও আমাদের অনেক রকম, মানে লিস্ট অনেক হিউজ, ঠিক আছে, তবুও বেশ কিছু সাজেস্টিভ তোমাদের দিচ্ছি। যেমন গত বছর তোমাদের মর্নিং ওয়াকের অ্যাডভান্টেজ চলে এসেছে। সো ফিজিক্যাল এক্সারসাইজ, সায়েন্স ইন টুডেজ লাইফ, হবি, ফেভারিট সিজন, জার্নি বাই ট্রেন, জার্নি বাই বোট, এই জিনিসগুলোর ওপর এক্সট্রা ফোকাস করো। এবং লাস্টলি আসছি প্রিপারেশনে। প্রিপারেশনের ক্ষেত্রে বেসিক যেটা চলে আসে তোমার পেপার মেকিং। এখানে আরেকটা জিনিস ইনক্লুড করে দিই, পেপার মেকিং, টি, কফি, ম্যাঙ্গো পিকল, এগুলো তো জানোই। তো এই হলো রাইটিং। তাহলে মোস্টলি রাইটিং এর ক্ষেত্রে আমি রিপোর্ট, নোটিশ, লেটার, এইগুলোর ওপরই এক্সট্রা ফোকাস করতে বলবো, যে এগুলো একদম প্রথম দিকে। তার মানে এটা নয় যে বাকি যেগুলো বললাম সেগুলো আসবে না বা সেগুলো ইম্পর্টেন্ট না, বাট আমি বলতে চাইছি যে এগুলো বেশি প্রথমে করো, ফার্স্ট এগুলো করে নাও, দেন তুমি বাকিগুলোও করো। সমস্ত কিছুই কিন্তু করতে হবে, স্কিপ করা যাবে না। সো দ্য মোস্ট ইম্পর্টেন্ট রাইটিং এর ক্ষেত্রে যেটা, সেটা হচ্ছে এই লেটার রাইটিং। এটা আসছেই, মানে লেটার রাইটিংটা ফার্স্ট একদম তোমাকে করতে হবে। লেটার রাইটিং এর ক্ষেত্রে তোমরা জানো যে আমাদের দু রকমের লেটার আসে, ফর্মাল অ্যান্ড ইনফর্মাল। ফর্মাল রাইটিং কোনগুলো? ফর্মাল রাইটিং হচ্ছে তুমি হেডমাস্টারের কাছে চিঠি লিখলে লিভ অফ অ্যাবসেন্সের জন্য, এই ধরনের রাইটিংগুলো ফর্মাল রাইটিং এর মধ্যে পড়ছে, মানে ফর্মাল লেটারের মধ্যে পড়ছে, সরি লেটার, ফর্মাল লেটারের মধ্যে পড়ছে। ইনফর্মাল মানে এই যে তুমি তোমার বন্ধুকে লিখলে, দাদাকে লিখলে, দিদিকে লিখলে, মাকে লিখলে, গ্র্যান্ডমাদারকে লিখলে, এই ধরনের লেটার। তো ইনফর্মাল লেটারের দিকে একটু বেশি গুরুত্ব দিও, ঠিক আছে। এবং এডিটোরিয়াল লেটার, এডিটোরিয়াল লেটার ওয়ান কাইন্ড অফ আমাদের ফর্মাল লেটারের মধ্যেই পড়ছে, এডিটোরিয়াল লেটারও কিন্তু রয়েছে। তো রাইটিং এর ক্ষেত্রে মাই ডিয়ার স্টুডেন্ট, আমি সবার প্রথমে তোমাকে যেটা তৈরি করে নিতে বলবো, ফার্স্ট যেটা তৈরি করে নিতে বলবো, সেটা হচ্ছে লেটার রাইটিং এর স্ট্রাকচার। তুমি যদি জাস্ট ভালো করে স্ট্রাকচারটা মেইনটেইন করে লেখো, যে অ্যাড্রেস, ডেট, সাবজেক্ট, সাবস্ক্রিপশন, স্যালুটেশন, এই জিনিসগুলো যদি তুমি জাস্ট ফলো করো ঠিকঠাক করে, ফর্মাল লেটারের আলাদা স্ট্রাকচার তোমরা জানো এবং আমিও তোমাদের করিয়েছি। ফর্মাল লেটার, ইনফর্মাল লেটার, এইগুলোর স্ট্রাকচারটা ভালো করে করে যাও, তাহলেই কিন্তু তুমি অনেকটা মার্কস তুলে আনতে পারবে। যদি তুমি বাই এনি চান্স মাঝে যে আমাদের লেটারের প্যারাগুলো হবে সেগুলোতে যদি খুব বেশি ইনপুট নাও দিতে পারো, স্ট্রাকচারটা ভালো করে ফলো করো। তাহলে কি বললাম, লেটার রাইটিং এর ক্ষেত্রে ফর্মাল, ইনফর্মালের স্ট্রাকচারটা খুব ভালো করে ফলো করো। রাইটিং এর ক্ষেত্রে ফার্স্ট লেটার রাইটিংটা একদম কমপ্লিট করে নাও, দেন রিপোর্ট, নোটিশ এবং তারপরে প্যারাগ্রাফ এবং অন্যান্য যে প্রিপারেশনের কথা তো বললামই। বাট সো আলটিমেটলি চলে আসছি, এটাই ছিল আমার তরফ থেকে একরকম বলতে পারো তোমাদের জন্যে সাজেশন, এবং তোমাদের সকলকে সেকেন্ড সামেটিভের জন্য আমার তরফ থেকে অনেক 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 শুভেচ্ছা রইল। একদম দারুণভাবে পরীক্ষা দাও এবং কবিতাগুলো, টেক্সট মাত্র দুটো কবিতা, একটা টেক্সট, এখনো অনেক সময়, একবার পুরোটা পড়ে নেওয়ার চেষ্টা করো অ্যান্ড অবভিয়াসলি লেটার রাইটিং এর প্রতি বেশি ফোকাস দিও। তো চলো, এটাই ছিল সাজেশন। কেমন হচ্ছে পরীক্ষার পর অবশ্যই জানিও। অনেক অনেক শুভেচ্ছা রইল। থ্যাংক ইউ, টাটা।